প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পড়াবো ডিফারেন্ট টাইপস অফ ল্যাম্পস। গত ক্লাসেও আমরা বিভিন্ন ধরনের ল্যাম্প নিয়ে আলোচনা করছিলাম। আজকে বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের চ্যাপ্টারে যা যা থাকতেছে: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, মার্কারি ভ্যাপার ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, আর যদি সময় থাকে তাহলে বাকি ল্যাম্পগুলো শেষ করব। প্রথমে আসি গ্যাস ডিসচার্জ ল্যাম্প। যদিও গত ক্লাসে আমরা ফ্লোরোসেন্ট ল্যাম্প নিয়ে কথা বলছিলাম, সেটাও কিন্তু এক ধরনের গ্যাস ডিসচার্জ ল্যাম্প ছিল। তারপরেও আবার বলি, যেখানে একটি বায়ুশূন্য কাচের নলে বায়ু চাপের তুলনায় কম চাপে রেখে গ্যাস রেখে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং সেখানে ইলেকট্রিক ডিসচার্জের ফলে আলো সৃষ্টি হয়, তাকে গ্যাস ডিসচার্জ ল্যাম্প বলে। এখন আমরা যখন একটা গ্যাসকে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে ডিসচার্জ করব, তখন সেখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে যে উত্তপ্ত পদার্থ যে শক্তিটা বিকিরণ করবে, তার ওয়েভ লেংথ যদি 3900 × 10⁻⁻10 মিটার থেকে 7800 × 10⁻10 মিটারের মধ্যে হয়, তবেই তাকে আমরা আলোক শক্তি হিসেবে দেখতে পাবো। এটা একটা চিত্র দেখানো হয়েছে সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের। তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে দুইটা টিউব থাকবে, একটা হচ্ছে আউটার গ্লাস টিউব, একটা ইনার গ্লাস টিউব। তো এখন আমরা সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। এখন যে ফিগারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, এখানে একটা কাচের দণ্ড দেখানো হয়েছে, সেটা হচ্ছে ইনার টিউব। ইনার টিউবটা এটা গ্লাসের তৈরি হয় এবং এর ভিতরে ইলেকট্রোড দুইটি রাখা হয়েছে এবং এখানে একটা ট্রান্সফরমার আছে, একটা ক্যাপাসিটর আছে। সাপ্লাইটা ক্যাপাসিটর এবং ট্রান্সফরমার হয়ে ইলেকট্রোডে যাবে এবং সেখানে এই গ্যাসগুলো ডিসচার্জ হয়ে আমরা লাইটটা দেখতে পাবো। ইনার টিউবের ভিতরে অবশ্যই সোডিয়াম ভ্যাপার থাকবে। তো এটা কেন ইউ আকৃতির করা হয়েছে, তার কারণ হচ্ছে আর্কের লেংথটা বাড়ানোর জন্য। এখানে এক ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে যখন আর্কের সৃষ্টি হবে, তখন এই লেংথটা বাড়ানোর জন্য এখানে ইউ আকৃতির শেপ করা হয়েছে। আর এটা হচ্ছে বোরোসিলিকেট গ্লাসের তৈরি হয়ে থাকে। এই বোরোসিলিকেট গ্লাসের একটা ধর্ম হচ্ছে এটা হাই টেম্পারেচারেও ড্যামেজ হয় না। সোডিয়াম পার্টিকেলস, নিয়ন এবং আর্গন গ্যাস এই টিউবের অভ্যন্তরে থাকে। ইনার টিউবের উপরে থাকে আউটার গ্লাস। আউটার গ্লাসের ভিতরে ইন্ডিয়াম অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রলেপটা হচ্ছে ইন্ডিয়াম অক্সাইডের, কারণ হচ্ছে যাতে হিটটাকে সে রিফ্লেক্ট করতে পারে। এবং ইনার এবং আউটার টিউবের মাঝখানে এখানে এই স্পেসটা ভ্যাকুয়াম রাখা হয় বা বায়ুশূন্য রাখা হয়। এরপরে এখানে এই হাই রিঅ্যাক্টেন্স ট্রান্সফরমার নিয়ে কথা বলা হচ্ছে। হাই রিঅ্যাক্টেন্স ট্রান্সফরমার এখানে কানেক্ট করা হয়েছে ইলেকট্রোডের সাথে, সাথে একটা ক্যাপাসিটর আছে। এখানে বলছে 40 ওয়াটের ল্যাম্পকে অপারেট করার জন্য 380 ভোল্ট দরকার, আর 100 ওয়াট ল্যাম্পের জন্য 450 ভোল্ট দরকার। তার মানে হাই ভোল্টেজ দরকার হচ্ছে। এই হাই ভোল্টেজটাই ক্রিয়েট করবে এই হাই রিঅ্যাক্টেন্স ট্রান্সফরমার। আমরা যখন এখানে সাপ্লাই দিব, সেটা কিন্তু স্টেপ আপ হয়ে এখানে হাই ভোল্টেজ ক্রিয়েট হয়ে ইলেকট্রোডের মাধ্যমে আর্কটা সৃষ্টি হবে। এখানে বলছে when reaches the required voltage arc is forms between both electrodes. যখন এখানে হাই ভোল্টেজ প্রযুক্ত হবে, তখন এখানে আর্কের সৃষ্টি হয়। দুটো ইলেকট্রোডের মাঝখানে গ্যাস ডিসচার্জ হয়ে আর্কের সৃষ্টি হয়। Since neon and argon gas are present in the inner tube,
So during a static lamp produces reddish pink light. বলা হচ্ছে যেহেতু এখানে নিয়ন এবং আর্গন গ্যাস আছে সেহেতু প্রাথমিক অবস্থায় এটা কিন্তু লালচে গোলাপি রঙের হয়ে থাকে এবং যখন টেম্পারেচারটা আরো বাড়তে থাকে তখন কি হয় সোডিয়াম পার্টিকেলস গুলো ভ্যাপোরাইজড হওয়া শুরু করে বা বাষ্পায়িত হওয়া শুরু করে এবং এটা হতে 10 থেকে 15 মিনিট সময় নেয়। এই 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে এখানে যে সোডিয়াম গুলো আছে, সোডিয়াম পার্টিকেলস গুলো আছে সেগুলো কমপ্লিটলি ভ্যাপোরাইজড হয়ে যায় এবং তারপরে এখানে কালারটা চেঞ্জ হতে থাকে, তখন এটা লাইট অফ অরেঞ্জ কালার হয়ে যায়। দেখতে পাচ্ছ কালারের চেঞ্জটা বুঝতে পারছো। এবং এই এফিসিয়েন্সি অফ সোডিয়াম ভ্যাপার ল্যাম্প সাধারণত 40 থেকে 50 লুমেন্স পার ওয়াট হয়ে থাকে এবং এটা 45 ওয়াট, 60 ওয়াট, 85 ওয়াট, 140 ওয়াটের হয়ে থাকে। অ্যাপ্লিকেশন, সোডিয়াম ভ্যাপার ল্যাম্পটা কোথায় কোথায় ইউজ করা হয়? এটা হাইওয়েতে ইউজ করা হয়, বাসাবাড়ির বাইরে ইউজ করা হয় এবং স্ট্রিট লাইট হিসেবেও আমরা এটাকে দেখে থাকি। আচ্ছা, এরপরে আসি মার্কারি ভ্যাপার ল্যাম্প। মার্কারি ভ্যাপার ল্যাম্পটা কি? এটাও কিন্তু এক ধরনের গ্যাস ডিসচার্জ ল্যাম্প এবং এখানে বলা হচ্ছে দ্যাট টাইপ অফ ল্যাম্প ইন হুইচ দ্য ভ্যাপোরাইজড মার্কারি ইজ ইউজড। সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে আমরা সোডিয়াম ইউজ করছি, সোডিয়ামকে ভ্যাপোরাইজড করছি, আর মার্কারি ভ্যাপার ল্যাম্পে আমরা মার্কারিকে ভ্যাপোরাইজড করে এই আর্কটা ফর্ম করে এই লাইটটা জ্বালানোর কাজে সাহায্য করবে। আরেকটা কথা বলা হচ্ছে efficiency of mercury vapor lamp is greater than incandescent lamp এবং এটার লাইফ টাইমটাও অনেক বেশি, 24,000 আওয়ার। আচ্ছা, তো মার্কারি ভ্যাপার ল্যাম্পের কনস্ট্রাকশন তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দুইটা গ্লাস টিউবের সমন্বয়ে গঠিত। ভিতরের গ্লাসটাকে বলা হচ্ছে ইনার টিউব, যেটা কোয়ার্টার্সের তৈরি হয়ে থাকে, এবং আউটার যে গ্লাসটা সেটা তৈরি হয় বোরোসিলিকেট গ্লাস। তো তোমরা বুঝতেই পারছো কেন এই ধরনের বিশেষ মেটাল নির্বাচন করা হয়েছে, যাতে এটা হাই হিটেও গ্লাসগুলো ভেঙে না যায়। এবং এই ইনার টিউবটা যেটা কোয়ার্টসের তৈরি হয়ে থাকে সেটা 1300 কেলভিন টেম্পারেচারে এটা ভেঙে যায় না, আর যেটা বোরোসিলিকেট গ্লাস আউটার গ্লাস সেটা 700 কেলভিন টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারে। আর ইনার এবং আউটার টিউবের এই মাঝখানের লেয়ারটা থাকে নাইট্রোজেন গ্যাস। তোমরা দেখতে পাচ্ছ ডট ডট আকারে এখানে নাইট্রোজেন গ্যাসটা দেখানো হয়েছে এবং এটার কাজ হচ্ছে থার্মাল ইনসুলেশন প্রোভাইড করা, আর যাতে ভিতরে মেটাল পার্টস গুলো অক্সিডেশন হয়ে ক্ষয় হয়ে না যায় বা ড্যামেজ না হয়ে যায়, সেজন্য এই নাইট্রোজেন গ্যাসটা ইউজ করা হয়। আর ইনার টিউবের মাঝখানে থাকে মার্কারি এবং আর্গন গ্যাস। ইনার টিউবের মাঝখানে দুইটা ইলেকট্রোড থাকে, মেইন ইলেকট্রোড এবং স্টার্টিং ইলেকট্রোড। মেইন ইলেকট্রোড গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা, একটা মেইন ইলেকট্রোড আবার এই পাশে একটা মেইন ইলেকট্রোড আছে। আর স্টার্টিং ইলেকট্রোডটা কোথায় থাকে দেখো, স্টার্টিং ইলেকট্রোডটা এখানে দেখানো হয়েছে, মেইন ইলেকট্রোডের খুব কাছাকাছি স্টার্টিং ইলেকট্রোডটা থাকে। এবং ইলেকট্রনস ইমিটিং ম্যাটেরিয়াল ইজ কোটেড অন দ্য ইলেকট্রোড। মেইন ইলেকট্রোডের এই যে উপরে ইলেকট্রনস ইমিটিং ম্যাটেরিয়াল দ্বারা কোটিং করা থাকে। থোরিয়াম, ক্যালসিয়াম এন্ড ব্যারিয়াম কার্বনেট এটা কোটিং এর জন্য ইউজ করা হয়, যাতে আর্কটা খুব ইজিলি ফর্ম করতে পারে। এবং এই দুইটা ইলেকট্রোড একটা মলিবডেনিয়াম ফয়েল লিড দ্বারা কানেক্ট করা থাকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে স্টার্টিং ইলেকট্রোডের সাথে একটা রেজিস্টর কানেক্ট করা থাকে। এই রেজিস্টরটা কেন কানেক্ট করা হয়? কারণ এখানে কারেন্টটা যখন আর্ক ক্রিয়েট করা হয় তখন কারেন্টটা খুব দ্রুত বেড়ে যেতে পারে। তো কারেন্টটা যাতে লিমিট করা যায় সেজন্য এখানে রেজিস্টরটা ইউজ করা হয়। তো যখন সাপ্লাই দেয়া হয় তখন ইলেকট্রোডের মধ্যে কারেন্টটা ফ্লো হয়, এবং যেহেতু মেইন ইলেকট্রোড এবং নিচের এই স্টার্টিং ইলেকট্রোডের মধ্যে খুব কম দূরত্ব, সেহেতু এখানেই আগে আর্কটা ফর্ম করে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুইটা ইলেকট্রোডের মাঝে আর্কটাকে দেখানো হয়েছে। এবং
এই আর্কের কারণে কিন্তু টেম্পারেচারটা বাড়তে থাকে এবং মার্কারি গ্যাস ভ্যাপোরাইজড হওয়া শুরু করে এবং হিটটাও আরো বাড়তে শুরু করে। যখন মার্কারি গুলো ভ্যাপোরাইজড হয়ে যায় তখন কি হয়, এখানে মেইন আর্কটা ফর্ম করে। মেইন আর্ক বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই দুইটা মেইন ইলেকট্রোডের মাঝখানে একটা আর্কের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং এই সম্পূর্ণ ঘটনাটা হতে 5 থেকে 7 মিনিট সময় নেয় সম্পূর্ণ মার্কারি গ্যাস ভ্যাপোরাইজড হতে এবং মেইন আর্কটা ফর্ম করতে। তো এই ফ্রি ইলেকট্রনস অ্যাক্রস দ্য আর্ক প্রডিউসেস ভিজিবল লাইট ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যখন মার্কারি ভ্যাপার ল্যাম্প পুরোপুরি কার্যক্ষম হয়ে যায় তখন সেটা লাইট গ্রিন অ্যান্ড ইয়েলো কালার দেখতে হয়। আচ্ছা, এরপরে আসি সিএফএল। সিএফএল মানে হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। আমি আগের চ্যাপ্টারে ফ্লুরোসেন্ট ল্যাম্প নিয়ে কথা বলছি, কিভাবে কাজ করে বলছি। এখন কিন্তু কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এটার মধ্যে একটু পার্থক্য আছে। ফ্লুরোসেন্ট ল্যাম্পের মতোই এটা কাজ করে, কিন্তু এখানে এক্সট্রা একটা ডিভাইস আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, এই যে এখানে এটা তো ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এখানে এই এক্সট্রা ডিভাইসটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালাস্ট, আর এটা হাউজিং এর জন্য ইউজ করা হয়। ইলেকট্রনিক ব্যালাস্টে এখানে এটা থাকার ফলে আমাকে আলাদা করে কিন্তু স্টার্টার এবং চোক কয়েল ইউজ করতে হয় না। এখানে দেখানো হচ্ছে ইলেকট্রনিক ব্যালাস্টে কি কি থাকে: ফিউজ, চক, রেকটিফায়ার ব্রিজ, ক্যাপাসিটর, থার্মিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট এখানে থাকে। তো এখানে যে কাজটা করা হয়, যখন এসি সাপ্লাই দেওয়া হয় তখন এই 220 ভোল্ট প্রযুক্ত হয়। 220 ভোল্টকে একটা ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে এসিটাকে ডিসি করা হয়। এরপর ডিসিটা হয়তো এখানে ফিল্টার ইউজ করা হয় পালসারিং ডিসিটাকে ইয়ে করার জন্য, পালস রিমুভ করার জন্য, নয়েজ বা ফিল্টার করার জন্য একটা ক্যাপাসিটর থাকতে পারে। এরপরে এই ডিসি সিগন্যালটা কিন্তু আবার ইনভার্টারের মধ্য দিয়ে হাই ফ্রিকোয়েন্সি এসিতে কনভার্ট হচ্ছে। হাই ফ্রিকোয়েন্সি এসিতে কনভার্ট হয়ে তারপর এই ল্যাম্পটাকে জ্বালানোর কাজে সাহায্য করছে। বাকি এই ল্যাম্পের ভিতরে কার্যপ্রণালী ওই ফ্লুরোসেন্ট ল্যাম্পের কার্যপ্রণালীর মতোই, সেজন্য এখানে ডিটেলস আলোচনা করছি না। যা যা থাকছে সেটা এক নজরে একটু দেখে নাও। ইন্টারনাল ফসফর কোটিং, মার্কারি, inert gas, electrode, glass tube, contact pin. The glass tube is filled with mercury vapor and argon gas. Electrons from the filament collide with the mercury atoms, causing them to go into higher state. But this higher state is unstable and atoms soon come to the ground state with release of ultraviolet rays. When these ultraviolet rays collide with phosphor coated on the tube, visible light is generated. আচ্ছা, এতক্ষণ যা পড়ালাম তা নিয়ে দুইটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন, why auto transformer is used in sodium vapor lamp? এটার আনসার হচ্ছে, অটো ট্রান্সফরমার কেন সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে ইউজ করা হয়, সেটা হচ্ছে হাই ভোল্টেজ ক্রিয়েটের জন্য। সোডিয়াম ভ্যাপার ল্যাম্পকে অপারেট করতে গেলে আমি আগেই বলেছি, যদি 45 ওয়াটের বাল্ব হয় তাহলে 380 ভোল্টের মতো দরকার হয়, কিন্তু আমি সাপ্লাই দিচ্ছি কত? সাপ্লাই দিচ্ছি 220 অথবা 230। তাহলে এই 220 অথবা 230 থেকে হাই ভোল্টেজ পাওয়ার জন্য এখানে অটো ট্রান্সফরমার ইউজ করা হয়। আর দ্বিতীয় প্রশ্ন, হোয়াই সোডিয়াম ল্যাম্প ইমিটস রেড লাইট এট ফার্স্ট? আচ্ছা, এটার আনসার হচ্ছে, যেহেতু সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে কিছু পরিমাণ নিয়ন এবং আর্গন গ্যাস থাকে এবং নিয়ন এবং আর্গন গ্যাস কিন্তু আগেই ভ্যাপোরাইজড হয়ে যায়, তখন নিয়ন যখন ভ্যাপোরাইজড হয়ে যায় তখন এটা রেড লাইট ইমিট করে। হোমওয়ার্ক থাকছে কিছু, ড্র এ সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, ড্র এ মার্কারি ভ্যাপার ল্যাম্প। ক্লাস কোড আগের ক্লাসগুলোতে তোমরা যেভাবে হোমওয়ার্ক সেন্ড করছো ওভাবেই করবা।
আচ্ছা, এরপরে নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে এলইডি বাল্ব নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এলইডিটা একটু দেখে নিই। এলইডির ফুল মিনিং হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এখানে একটা দুইটা সেমিকন্ডাক্টর ইউজ করা, একটা পি টাইপ একটা এন টাইপ। তোমরা জানো যে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হোল, এন টাইপের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন। এখানে যখন ফরওয়ার্ড বায়াস দেওয়া হবে, ফরওয়ার্ড বায়াস মানে কি, পি টাইপে আমরা পজিটিভ সাপ্লাই দিব আর এন টাইপে নেগেটিভ সাপ্লাই দিব। তখন কি করবে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে। তখন হোলটা চেষ্টা করবে ইলেকট্রনের দিকে যাওয়ার জন্য, আর ইলেকট্রনটা চেষ্টা করবে হোলের দিকে আসার জন্য। তখন মাঝখানে একটা অঞ্চল থাকে, সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, যেখানে হোল এবং ইলেকট্রন কম্বিনেশন সম্পন্ন হয়, সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। মাঝখানের এই অঞ্চলে যখন হোল এবং ইলেকট্রন মিলিত হবে, তখন কিন্তু সেটা লাইট এনার্জি হিসেবে আমরা দেখতে পাবো। হ্যাঁ, লাইট এনার্জি হিসেবে কিছু এনার্জি রিলিজ হবে। হ্যাঁ, এটাই হচ্ছে এলইডির প্রিন্সিপাল। তখন কিন্তু আমরা লাইটটা দেখতে পাবো, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোলুমিনেসেন্স। এখন এলইডি সম্বন্ধে, এলইডি লাইট বা টিউবলাইট সম্বন্ধে যদি আলোচনা করতে যাই, তাহলে তোমাদের বইতে একটা পেজ শেয়ার করি। এটা হচ্ছে একটা এলইডি বাল্বের ফিগার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পরের চিত্রটা দেখো, এটা হচ্ছে এলইডি টিউবলাইট। এখানে দেখো 6টা টিউবলাইটকে, 6টা এলইডি কে সিরিজে করছে, এবং প্রায় এখানে টোটাল 22টা এলইডি আছে। এখানে লেখা হয়েছে 22টা এলইডি বাল্বের সারি থাকে। আচ্ছা, 22টা এলইডি বাল্বের সারি থাকে, যাদের প্রত্যেকটি সারিতে 6টি করে এলইডি সিরিজে থাকে। ঠিক আছে, তো এখানে কি ইউজ করা হয়, এখানেও ট্রান্সফরমার ইউজ করা হয়, ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর। হ্যাঁ, এরপরে এলইডি থাকে। তো এখানে যে কাজটা হয়, প্রথমে যখন আমরা সাপ্লাই দিব, তখন এটাও কিন্তু একটা ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে এখানে কি হবে, ডিসি সিগন্যাল উৎপন্ন হবে। ডিসি সিগন্যালকে ফিল্টার করা হচ্ছে, ফিল্টার করে তারপর জিনার ডায়োডের মাধ্যমে ভোল্টেজ স্টেবিলাইজড করে এই ডিসিটা, এখানে ডিসিটা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, এলইডি তে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানেও একই অবস্থা, এখানে ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, ট্রান্সফরমার ইউজ করে ভোল্টেজটাকে কমানো হচ্ছে। আমি তো 230 দিচ্ছি, তো এটাকে কমিয়ে স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে কমিয়ে 12 থেকে 24 ভোল্টের মতো করা হচ্ছে। কমিয়ে তারপর এটাকে ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে ডিসি তে রূপান্তরিত করা হচ্ছে। তারপর এখানে এলইডি বাল্বকে জ্বালানোর কাজে সাহায্য করছে। আচ্ছা, এরপরে আসি আমরা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আমি আবার আমার স্লাইডে চলে যাই। তো এখানে স্লাইডটা ক্লিয়ার বোঝানো হয়েছে যে এলসিডি। এবার আসি এলসিডি বাল্বটা কি। এলসিডি মানে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তোমরা জানো যে পদার্থের 3টা স্টেট আছে, একটা হচ্ছে লিকুইড, একটা গ্যাস, এবং একটা হচ্ছে লিকুইড গ্যাস, এবং একটা হচ্ছে সলিড। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো সলিডের ধর্ম প্রদর্শন করে, আবার লিকুইডের ধর্ম প্রদর্শন করে। হ্যাঁ, তোমরা দেখে থাকছো নিশ্চয়ই। তারা সলিডের মতো ফর্ম স্ট্রাকচার আছে তাদের, কিন্তু তারা কিন্তু আবার লিকুইডের মতো তারা মুভ করতে পারে। তো সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। তো এই ক্রিস্টালটাকে ইউজ করে এলসিডি বাল্ব ইউজ করা হয়। শুধু এলসিডি বাল্ব বা টিউবলাইট নয়, আমরা বর্তমানে যে মোবাইল এবং এলসিডি টিভি প্রায় সবগুলোই কিন্তু এই লিকুইড ক্রিস্টালকে ইউজ করে তৈরি করা হয়। তো এখানে এলসিডি আবার 2 ধরনের আছে, রিফ্লেকটিভ এলসিডি, ট্রান্সমিসিভ এলসিডি। এখানে যে ফিগারটা দেখানো হয়েছে সেটা কিন্তু ট্রান্সমিসিভ এলসিডি, যেখানে একটা সোর্স থাকবে। সোর্স বলতে এখানে একটা লাইট, এখানে ভিতর থেকে একটা লাইট দেয়া হবে। সেই লাইটটা বিভিন্ন গ্লাসের মধ্যে দিয়ে গিয়ে আমরা আউটপুটে একটা ইমেজ দেখতে পাবো। তো এখানে এলসিডির উভয় পাশে, এই যে মাঝখানে এলসিডি, উভয় পাশে কিন্তু
পোলারাইজড ফিল্ম ইউজ করা হয়েছে, পোলারাইজড ফিল্ম। হ্যাঁ, এখানে মেইন অংশ হচ্ছে কি আমি বলছি আবার, এখানে একটা মিরর থাকবে, ক্রিস্টাল থাকবে, ক্রিস্টালের দুই পাশে পোলারাইজড ফিল্টার থাকবে এবং আরো অন্য গ্লাস থাকতে পারে, এরপরে একদম উপরে কভার গ্লাস থাকবে। তো এলসিডির ধর্ম হচ্ছে, ধর্ম তোমাদের বললাম, এলসিডি লিকুইড এবং ক্রিস্টাল দুইটার ধর্মে ইয়া করে, কিন্তু এটা কিন্তু যখন আমরা, এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটাকে যখন আমরা ইলেকট্রিক সিগন্যাল দিব তখন এটার মলিকুল গুলো কিন্তু ইলেকট্রিক সিগন্যাল অনুসারে সজ্জিত হয়ে যাবে। এখানে যে ছোট ছোট মলিকুল গুলো আছে ওগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল অনুসারে নিজেদেরকে সজ্জিত করবে। আবার যখন ইলেকট্রিক সিগন্যাল আমরা সরিয়ে ফেলবো তখন কিন্তু আবার এগুলো আবার ডিঅ্যারেঞ্জড হয়ে যাবে। তো এই ধর্মটার কারণে, যে ইলেকট্রিক সিগন্যাল প্রয়োগের কারণে এটা সজ্জিত হয়ে যায় অণুগুলো, সেহেতু এটাকে এই কাজে ইউজ করা হচ্ছে। তো এখানে একটা পোলারাইজড ফিল্ম ইউজ করা হয়েছে। পোলারাইজড ফিল্ম একটা বৈশিষ্ট্য আছে, এটা ধরো আলো তো বিভিন্ন ডিরেকশনে ফ্লো হয়, তো পোলারাইজড ফিল্ম কিন্তু আলোর শুধুকে এক ডিরেকশনে ফ্লোকে অ্যালাউ করবে। ঠিক আছে, যেমন এইটা যেখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে হরিজেন্টাল পোলারাইজড ফিল্ম। এটা আলোর শুধু হরিজেন্টাল আলোটাকে পাস করবে, তারপরে এটা পোলারাইজড ফিল্মের মধ্যে দিয়ে আসবে, সরি ক্রিস্টালের মধ্যে দিয়ে আসবে। ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন আসবে এবং ক্রিস্টালে যখন আমরা ইলেকট্রিক সিগন্যাল দিব তখন ক্রিস্টালের অণুগুলো কিন্তু এই আলোর ইন্টেন্সিটিটাকে নিয়ন্ত্রণ করে তারপর এখানে পরবর্তীতে ফেলবে। তো পরবর্তী পোলারাইজড ফিল্ম যেটা থাকবে সেটা হচ্ছে ভার্টিক্যাল পোলারাইজড ফিল্ম। এটা যদি হরিজেন্টাল হয় এটা ভার্টিক্যাল হবে, আবার এটা যদি ভার্টিক্যাল হয় এটা হরিজেন্টাল হবে। তো এই লিকুইড ক্রিস্টাল এটাও কিন্তু 90 ডিগ্রি শিফট করে, তারপর এই 90 ডিগ্রি শিফটকৃত আলোটা আবার ভার্টিক্যাল পোলারাইজড হয়ে তখন আলোটা, এই ইমেজটা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা যাক, তোমাদের বইতে এলসিডি নিয়ে তেমন কিছু নেই, জাস্ট একটা ফিগার দিয়েছে আর কিছু এটা আলোচনা করেছে, তো সেই জন্য আর ডিটেলসে গেলাম না। এরপরে লাস্ট যেটা তোমাদের টপিক সেটা হচ্ছে কোল্ড ক্যাথোড ফিলামেন্ট ল্যাম্প, সিসিএফএল। সিসিএফএল আর ফ্লুরোসেন্ট ল্যাম্প প্রায় সেম, একটু সামান্য ডিফারেন্স আছে। সামান্য ডিফারেন্স হচ্ছে এখানে যখন আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প নিয়ে কথা বলেছিলাম তখন আমরা দেখেছি যে এখানে দুই পাশে কিন্তু থাকে, ফিলামেন্ট থাকে। আমরা যখন ফিলামেন্টের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করতাম তখন ফিলামেন্টটা গরম হতো, ফিলামেন্টটা গরম হওয়ার ফলে এখানে কি হতো, ইলেকট্রন ইমিট হতো। কিন্তু সিসিএফএল এ কি ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে গরম করার কাজটা হবে না, আমরা যখন সাপ্লাই দিব তখন ইলেকট্রন গরম না করে ইলেকট্রন ডিসচার্জ করবে, সেজন্য এটার নাম হচ্ছে কোল্ড ক্যাথোড ফিলামেন্ট ল্যাম্প। আর অপারেশন সব আগের মতোই। তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ থাকার জন্য। আশা করি তোমরা যা পড়িয়েছি তোমরা খুব ভালোভাবে স্টাডি করবে। ঠিক আছে, পরের ক্লাসে আবার শেয়ার করবো।